সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান সাধারণ ইউনিভার্সিটি অনুষ্ঠিত। আমরা জানি যে 2015-2016 অর্থ বছরের বাজেট ঘোষিত হয়েছে। এই বাজেট নিয়ে ইতিমধ্যে আমরা বেশ কয়েকদিন যাবত আলোচনা করছি বাজেট কিরকম হতে পারে। তবে আজকে মাননীয় অর্থমন্ত্রী জাতীয় সংসদের অধিবেশনে সেই বাজেটটি উপস্থাপন করেছেন। বাজেট নিয়ে অনেক আলোচনা আমরা শুনবো। আজকে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এই বাজেট নিয়ে আলোচনার জন্য। আমার পাশে আছেন ডক্টর আসাদুজ্জামান মনসুর, তিনি নির্বাহী পরিচালক পলিসি রিসার্চ ইনস্টিটিউটের। আছেন জনাব জাহিদুজ্জামান ফারুক, সম্পাদক দৈনিক অর্থনীতির। জনাব মনসুর, আপনাকে দিয়ে শুরু করেছি। প্রায় 3 লক্ষ কোটি টাকার বাজেট, তার মধ্যে আবার 83,000 কোটি টাকার মতো ঘাটতি। কেমন বাজেট হয়েছে একেবারে যদি সাদা মাটা একটু বলেন। টাকার অঙ্কে বিরাট মনে হলেও আপেক্ষিকভাবে আমাদের অর্থনৈতিক সাইজ অনুযায়ী সেটা কিন্তু খুব বড় মাত্রার কিছু নয়। এখনো এটা 17% মতো হবে যদি পুরোপুরিভাবে বাস্তবায়িত হয়। বেশিরভাগ ক্ষেত্রে হয়তো এটা বাস্তবায়িত হয় না পুরোটা, সে কারণে হয়তো 17 কমই হবে সাইজটা আলটিমেটলি। তো সেই হিসেবে এটাকে আমি খুব এটা সাইজ এবং ঘাটতি এই দুটোকে নিয়ে আমি চিন্তিত নই, কারণ এটা হয়তো ঘাটতির অর্থটা করতে আসবে এরকম কোন ঘাটতি তো আমাদের সব বছরই 5 বা তার নিচেই হয়ে থাকে, এবং আমাদের জাতীয় আয় যতদিন পর্যন্ত 6% বা তার বেশি হবে ততদিন পর্যন্ত 5% জিডিপি ঘাটতি মেটানো আমাদের জন্য কোনো কষ্টকর ব্যাপার নয়। এবং এটা আমাদের যেটাকে আমরা বলি অর্থনীতিতে যে ঋণের যে বোঝা, অর্থাৎ ঋণকে যদি আমরা আমাদের অর্থনীতির সাইজ দিয়ে ভাগ করি তাহলে সেটা কিন্তু বাংলাদেশে কমে আসতেছে, অর্থাৎ এটা বোঝাটা আরো কমে আসছে, আরো হালকা হয়ে যাচ্ছে এই ডেফিসিট সত্ত্বেও। এটা একটা ভালো দিক, এটা একটা ভেরি পজিটিভ সাইন। গত 10 বছরে আমাদের এটা কমে প্রায় 50 থেকে ঋণ কমছে, বৈদেশিক ঋণও কমছে, আবার ডোমেস্টিক ঋণটা মোটামুটি স্থিতিশীল আছে, পরে সামগ্রিক ঋণটা কমছে। এবং এটা আমাদের 50% ছিল 6-7 বছর আগে, 7-8 বছর আগে, এটা এখন কমে 38-39% নেমে এসেছে। এবার এমনি বিশেষ দিক কি আছে বাজেট? আমরা দেখলাম মোবাইল ব্যবহারের উপরে কিছু বাড়বে, ট্যাক্স বসানো হয়েছে, কিছু কিছু জিনিস নতুন নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে। ছোটখাটো কিছু জিনিস তো অ্যাডজাস্টমেন্ট প্রত্যেক বাজেটে কিছু কিছু থাকে, সেটা তাৎপর্যপূর্ণ নয় আমার কাছে। আমার কাছে যেটা মনে হয় যে সরকার বাজেট হচ্ছে একটা জাতীয় অর্থনীতির দিক নির্দেশনা। সেই দৃষ্টিকোণ থেকে বাজেটে আমরা কি দেখতে চাই বা কি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে সরকার যেটা স্বীকার করতে চাচ্ছে এবং যে বিনিয়োগ হচ্ছে আমাদের প্রথম, বিনিয়োগকে বাড়াতে হবে, এবং বিনিয়োগকে যদি আমরা না বাড়াতে পারি আমরা কিন্তু আমাদের এই 7% প্রবৃদ্ধি এবং অন্য সব অর্জন, যেটা ইনক্লুডিং দ্য রেভিনিউ টার্গেট, তারপরে সেই টার্গেটের বাস্তবায়ন, এগুলো আমরা অর্জন করতে পারবো না। কিন্তু এই যে বিরাট বাজেটের একটা বড় অংশ খালি সরকারের বেতন ভাতা ইত্যাদি, উন্নয়ন বাজেটটি কেমন, যেটি আসলে মূল মানুষের যেটার উপরে আকর্ষণ। হ্যাঁ, আমরা কিন্তু এটাকে উন্নয়ন এবং অনুন্নয়নের দুটো খাত হিসাবে দেখি। পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু এইভাবে দেখেও না, এভাবে দেখে না। কারণ আমি যদি একটা হসপিটাল করি আমাকে ডাক্তার, নার্স এবং আনতেই হবে, কাজে উন্নয়ন এবং অনুন্নয়ন ব্যয়ের এই যে ডিভিশনটা, এটা আর্টিফিশিয়াল অনেকাংশে। আমরাও বলি যে এটাকে আলাদা করে বাজেট করার কোনো দরকার নেই, এটাকে একসাথেই করা উচিত। আমি যদি একটা স্কুল করি আমাকে সাথে সাথে 15টা টিচারকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, দপ্তরি সহ, তা না হলে ওই স্কুলে তালা খোলার লোক থাকবে না। বর্তমানে যেটা হয় দেখা যায় উন্নয়ন বাজেটে বিল্ডিং হয়ে গেছে কিন্তু স্টাফ নাই, স্টাফ হায়ারিং হয়ে গেছে, বিল্ডিং। একটা জিনিস বলা হয়ে থাকে যে আমাদের আসলে এই যে উন্নয়ন বাজেটের ব্যবহারিক সক্ষমতার একটা বড় অভাব আছে। দীর্ঘদিন ধরে অনেকগুলো বড় বড় প্রজেক্ট শেষ হচ্ছে না। এইখানে যেটা সবচেয়ে বড় সমস্যা আমি মনে করি সেটা হচ্ছে সরকারের তো কিছু উইকনেস আছে, প্রশাসনিক দুর্বলতা আছে, এবং সেগুলো কিন্তু দূর করার কোন সংঘবদ্ধ প্রচেষ্টা আমরা দেখছি না, এটা একটা জিনিস। 2 নম্বর হচ্ছে যে সরকারের অর্থায়নটার সমস্যা আছে। যেখানে লাগবে 10,000 কোটি টাকা সেখানে দিচ্ছে 2,000 কোটি টাকা। আচ্ছা, এই জিনিসটা নিয়ে আমি আরেকটু শুনবো। আপনার কি বিশ্লেষণ এবারের বাজেটটা নিয়ে? বিশাল বাজেট, আমরা মাননীয় অর্থমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করলেন জাতীয় সংসদে। কেমন বাজেট মনে হলো এটিকে আপনাকে? আমাদের এখানে একটা প্রচলিত একটা ধারণা আছে রাজনৈতিক মহলে, এক গণবিরোধী বাজেট আর জনমুখী বাজেট, এই ধরনের একটা বিশ্লেষণ। এটা তো পলিটিক্যাল স্লোগান। আমরা এখানে আলোচনা করতে এসে পলিটিক্যাল স্লোগান আলোচনা করা যাবে না। কিন্তু দেখেন, আপনি স্বাধীনতার সময় 500 কোটি টাকার বাজেট ছিল মাত্র, এখন 2,95,110 কোটি টাকার বাজেট এই 44 বছরে। আপনি যে কিছুক্ষণ আগে 3 বছরও 3 গুণ বাজেট 1 লক্ষ কোটি টাকা থেকে 2,95,000 কোটি। এইটা বড় বাজেট, ব্যাপক বাজেট, এটা নিয়ে আমার মাথা ব্যথা না। যে কথাটা আগে বলছিলেন যে আজকে যে অর্থ বরাদ্দ করা হলো সেই অর্থ বরাদ্দর সক্ষমতা আমার আছে কি না,
এর সঠিক ব্যবহার আমি আপনার কি করতে মনে হয় পারি সক্ষমতা আছে? আমি মনে করি, আমার ব্যক্তিগত ধারণা, আক্ষরিক অর্থে বা থিওরিটিক্যালি এই বরাদ্দ ঠিক আছে, বরাদ্দ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথাটা এর বাস্তবায়নের সক্ষমতা এখনো আমরা অর্জন করতে পারিনি। কারণ আমি একটি ধরে দিই, বললে তো হবে না, পারিনি। প্রতি বছর আমরা অ্যানুয়াল ডেভেলপ, আপনি কিছু আগে বললেন অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, প্রতি বছরই আমাকে একবার না দুইবার, তিনবার, চারবার কাট করতে হচ্ছে। কেন কাট? অব্যবহৃত থেকে যাচ্ছে, আমি অব্যবহৃত থাকতে হচ্ছে। আপনি দেখেন আমার ফরেন এইড, আমার এখনো প্রায় $6-7 বিলিয়ন আমার পাইপলাইনে পড়ে আছে। $20 বিলিয়ন না, আমি $20 বিলিয়ন পড়ে আছে, ছিল 7-8, 6-7 থেকে 20। কিন্তু এখন এই টাকাটা আমি ব্যবহার করতে পারছি না। এখন একটি কথা বলেছেন যে প্রথম যে টাকা, যে প্রজেক্টের জন্য যে টাকা প্রয়োজন হয়, সেই টাকাটা আমি সঠিক সময় পাই না। এটাও একটা কারণ হতে পারে। আরেকটা কারণ, উনি বলছেন যে প্রজেক্টে দেওয়ার কথা 10,000 কোটি টাকা, দেওয়া হয় 2,000 কোটি না। অনেক সময় হয় কি, আপনি একটা প্রজেক্ট যখন 4 বছরের জন্য এটা এই প্রজেক্টটা শেষ হবে, তো 4 বছরে 40,000 কোটি টাকা ধরলাম, তো এখন 10,000 কোটি টাকা দেওয়া হয়। তো 10,000 কোটি টাকা যখন ব্যবহার হয় না, তখন এটা 1 বছর জায়গায় 2 বছর চলে যায়, তখন প্রাইস এসকালেশন হয়ে যায়। এটা এই প্রজেক্ট চেঞ্জ হতে থাকে, তারপরে প্রাইস বেড়ে যায়। এই যে একজন আটকে গেল, এই আটকে থেকে 4 বছরের প্রজেক্ট 40 বছরের শেষ। আমি একটু ডক্টর মোহসেন, আপনার কি মনে হয় এবারের বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটি? আপনার কাছে কি মনে হয়েছে, কোন জিনিসটি মনে হচ্ছে একটু ইউনিক আছে এবারের বাজেটে? আমার মনে হয় যে সরকার এটুকু বুঝতে পারছে যে যদি প্রচন্ডভাবে বিনিয়োগকে আকর্ষণ করতে না পারে, তাহলে যে 6% সার্কেলের মধ্যে আমরা আটকে আছি, সেখান থেকে বের হতে পারবো না। এবং আমার মনে হয় যে সরকার বিনিয়োগ আকর্ষণের পূর্ব শর্ত তো রাজনৈতিক স্থিতিশীলতা, সেটা আমার মনে হয় যে সরকার হয়তো মনে করছে যে সেটা অ্যাটলিস্ট আগামী 2-1 বছরের জন্য তারা করে ফেলেছে। আচ্ছা আচ্ছা। এবং সেটা হয়তো আনরিয়ালিস্টিক অ্যাসাম্পশন নয় আন্ডার দ্য সার্কামস্ট্যান্সেস। তো সেই প্রেক্ষাপটে আমার মনে হয় যে এখন সরকারের সর্বোচ্চ দৃষ্টি দেওয়া উচিত অর্থনীতির উপর। কারণ ইন সাম ওয়ে যখন পলিটিক্যাল লেজিটিমেসি নিয়ে প্রশ্ন উঠে, তখন অর্থনৈতিক ডেভেলপমেন্টের মাধ্যমে কিন্তু সেটা এবার কি জিডিপির উপর জোর দেওয়া হয়েছে আপনার মনে হয় এবারের বাজেটে? আমার মনে হয় যে সেই প্রচেষ্টাটা আছে এবং সেই প্রচেষ্টাটা সরকার অনুধাবন করছে, আমার যেটা ধারণা। মানে বাজেট শুনে সেটাই মনে হয়, বাজেট শুনে, বাজেটের আগে বিবৃতি, অন্যান্য যেসব এক্সচেঞ্জ হচ্ছে সেটার মাধ্যমে দেখা যাচ্ছে, প্লাস কিছু অ্যাক্টিভিটিস। আপনার কাছে কি মনে হয় এবারে বাজেটের গুরুত্বপূর্ণ দিক? গুরুত্বপূর্ণ দিকটা যেটা হাসান মুন্সি বলেছেন, যে আমার মনে হয় যে দেখেন, একটা গত বছরের ছিল জিডিপি 7.3 থেকে 7.1 এবার বলা হয়েছে, কিন্তু আমার মনে হয় বাজেটটা আপনি একটু বাস্তবতার দিকটা অবশ্যই লক্ষ্য করছি, এটার মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু যে আমার কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়, এই বাজেটটা কিন্তু বর্তমান সরকারের 3য় মেয়াদে চলছে। অনেকগুলো প্রজেক্ট কিন্তু সরকার যখন 2009-তে ধরেছিল, 2009 বাজেটে অর্থমন্ত্রী যে সমস্ত পরিকল্পনায় এনেছিল, প্রকল্প ধরেছিলেন, যেমন ঢাকা চিটাগং, পদ্মা সেতু এবং অনেকগুলো প্রকল্প, ইনফ্রাস্ট্রাকচারের প্রশ্নে, এটার একটা জায়গায় কিন্তু শেষ হতে যাবে এই 2-1 বছরের মধ্যে। অর্থাৎ এখান থেকে যে বেনিফিটটা পাওয়া যাবে, যেটা 2009-এ পাওয়ার কথা ছিল না, সেটার থেকে স্টার্ট করার জন্য গভর্নমেন্ট চেষ্টা করবে। এটা আমার কাছে একটা মনে হয়েছে। এবারের বাজেটের সবচেয়ে চ্যালেঞ্জিং দিক কোনটি হবে আপনার কাছে কি মনে হয়? সবচেয়ে চ্যালেঞ্জ হচ্ছে রেভিনিউ, মানে আকর্ষণ করা, রেভিনিউ যে টার্গেটটা, সেটা সরকারিভাবেই বলা হচ্ছে এটা 30%-এর বেশি। তাই এবং সরকারের যে টার্গেট দেওয়া হয়েছে, হ্যাঁ, বেসটা একটু নরমালি সাধারণত একটু উঁচু থাকে, পরে আরেকটু কমে যায়, পরে টার্গেটটা হয়তো 35% যে ঠেকবে। 35% বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয় নাই। গত বছর 25 দিয়েছিল, অর্জন হয়েছে এখন 16-17 পর্যন্ত। আচ্ছা আচ্ছা। তো সবচেয়ে বেশি যেটা হয়েছে এই সরকারের আমলে, সেটা হচ্ছে 25 সামথিং। তো তার বেশি হয়নি। কাজেই এটা অর্জন সম্ভব কিনা জানি না আমি, কিন্তু আমার মনে হয় যে অর্জন হোক আর না হোক, সরকার এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রেভিনিউ খাতে সংস্কার আনতে হবে এই বছর থেকে। কি ধরনের সংস্কার আপনারা? সংস্কার আমি মনে করি যে 2 ধরনের হতে হবে। একটা হচ্ছে প্রশাসনিক। আমরা একটা শুনি যে যারা রাজস্ব আহরণ করে সেখানে জনবল নেই, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে প্রপার লোকজন নেই। এটা সত্যি কথা, কারণ অনেক দিন ধরে হায়ারিং বন্ধ ছিল মিড লেভেলে। আচ্ছা আচ্ছা। যেটা গত 2 বছর ধরে খুলে গেছে, এখন কিন্তু হায়ারিং চলছে। আচ্ছা আচ্ছা। এবং সেটা একটা ভালো জিনিস যে তাদেরকে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের প্রশাসনিক কাঠামোগত কোনো পরিবর্তন ব্রিটিশ আমলের পরে হয় নাই। এখনো আমরা সার্কেল বেসড ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন করে আসছি, যেটা দুনিয়ার কোনো দেশে নাই বলতে গেলে, হয়তো আফ্রিকার 2-একটা দেশে থাকতেও পারে।
এই সার্কেল ভিত্তিক জিওগ্রাফিক লোকেশন ভিত্তিক ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন হয় না আচ্ছা ইদানিং কালে। সেটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, ফাংশনাল লাইনে আমাদেরকে যেতে হবে। এটা কিন্তু একটা বিরাট পুনর্গঠন এনবিআর এর, সেটা করতে হবে। তারপরে হচ্ছে অটোমেশন এনবিআর এর নাই বললেই চলে, শুধুমাত্র এই ইম্পোর্ট লেভেলে অ্যাসিকুইডা সিস্টেমে একটু অটোমেশন আছে, তার বাইরে কিছু না। দোকানপাট কোথাও তো আমরা দেখি না যে কম্পিউটারাইজ কোনো বিলিং সিস্টেম বা একটু এক সময় শুনছিলাম